দেখুন, কালকে যেখানে আমরা শেষ করেছিলাম, আজ হাল্লাবোল এখান থেকেই শুরু করতে হবে। কারণ কালকে আমরা যখন প্রোগ্রাম করছি তখন আমরা প্রোগ্রামে বলেছিলাম যে পানিহাটির সেই সময়কার বিধায়ক নির্মল ঘোষ, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সঞ্জীব মুখোপাধ্যায়, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সোমনাথ দে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের প্রতিনিধি মফিজুলকে পাঠানো হয়েছিল নির্মল ঘোষের বাড়ি। তার পরিবারের মানুষ বলেছিলেন যে আমরা এই ব্যাপারে কিছু জানি না, উনি কোথায় আছেন। ফোনে আমরা পেয়েছিলাম কালকে সঞ্জীব মুখোপাধ্যায়কে, তার সঙ্গে আমাদের প্রতিনিধির কথা হয়েছিল। আমি সেই কথোপকথনের কিছুটা অংশ আপনাদেরকে শুনিয়েছিলাম, কিন্তু সঙ্গে আমার সমস্ত প্যানেল গেস্ট যারা কালকে ছিলেন এবং ইভেন আমারও মনে হয়েছিল যে প্রায় দীর্ঘ 2 বছর পরে তদন্তের স্বার্থে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন তাদের তথ্য, সেই সম্পর্কিত তথ্য এবং প্রমাণ খুঁজে বার করবার চেষ্টা করবেন যে তাদের ভূমিকা কী ছিল, ইনভেস্টিগেশন সেরকম হবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা একাধিক বিষয় তুলে কালকে সংশয় প্রকাশ করেছিলাম যে সিবিআই তদন্তের পর প্রায় দীর্ঘ 2 বছর কেটে গেছে, এখনো পর্যন্ত শুধু দোষী হচ্ছে সঞ্জয় রায়। আজও কাদম্বিনীর বাবা মা এবং এই রাজ্যের মানুষ মানতে পারছেন না যে একজনই দোষী, কারণ অনেকগুলো কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল, অনেকগুলো ফাঁক ফোকর ছিল প্রশ্ন তোলার। মানুষ প্রশ্ন তুলেছিলেন, তার সঠিক উত্তর যেহেতু পাননি মানুষ দীর্ঘ 2 বছরে। আমি আবারও বলছি মানুষের মধ্যে প্রতিবাদের যে হিংসা রয়েছে, মানুষের মধ্যে রাগ ক্ষোভ রয়েছে। আজও রাত জাগো আন্দোলন করলে হয়তো বহু মানুষ রাস্তায় আসবেন, কিন্তু গত 2 বছরের তদন্ত প্রক্রিয়াতে মানুষ খানিকটা বিরক্ত হয়েছেন, এটা একেবারে পরিষ্কার। সত্যি কি অপরাধী ধরা পড়ল নাকি পড়েনি? নতুন করে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে তদন্ত শুরু হচ্ছে, তাতে কি কোনো নতুন দিক নির্দেশ আমরা পাবো? সঞ্জয় রায় ছাড়াও আরও কারোর নাম কি উঠে আসবে? কিছু প্রভাবশালীর নাম, কোনো বিশেষ পরিবারের কোনো সদস্যের নাম উঠে আসতে পারে, যেগুলো বারবার করে বলা হচ্ছে। যারা সেদিন রাত্রে একসঙ্গে কাদম্বিনীর সঙ্গে ডিনার করেছিলেন, তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে নতুন কোনো তথ্য আসবে কি? এক রাশ এখনো মানুষের মধ্যে প্রশ্ন। নাকি আগামী দিনে আনসলভড মিস্ট্রি হিসাবে থেকে যাবে এই পুরো তদন্ত প্রক্রিয়া, এই পুরো রহস্য, সেটা আমাদের কাছে আজও রহস্যের। আসুন আমি পরিচয় করাবো। 3 জন আমাদের সঙ্গে গেস্ট রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন দমদমের বিধায়ক অরিজিৎ বক্সি, বিজেপি মুখপাত্র হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন। অরিজিৎ দাকে স্বাগত জানাবো। প্রদীপ্ত মুখোপাধ্যায় অধ্যাপক এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। গৌরব মজুমদার, বাম সমর্থক প্রতিনিধি, সিপিএম নেতা, গৌরবকেও স্বাগত জানাই। আমি অরিজিৎ দাকে দিয়ে শুরু করব আজকে। অরিজিৎ দা, এই যে তদন্ত নতুন করে শুরু হলো, মূল লক্ষ্য তো এটা খুঁজে বার করা যে সেদিন এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, বা বৃহত্তম কোনো ষড়যন্ত্রের অংশ কোনো, কারণ আপনি জানেন যে এর মধ্যে দেহ পাচার করা, বিক্রি করা, অঙ্গ বিক্রি করা ইত্যাদি ইত্যাদি নানান প্রসঙ্গ সামনে আসছে। কোন দিকে যেতে পারে তদন্ত? আমার আরও আরেকটা সংশয় এখানে দাঁড়িয়ে, তথ্য প্রমাণ 2 বছর পর সংগৃহীত হবেই প্রশাসনের দ্বারা। দেখুন, সেই রাতটার কথা আমাদের সবার মনে আছে, যেদিন নাকি জনরোষের অছিলায় আরজিকর হাসপাতালের মতো একটা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, যেখানে 24/7 সিকিউরিটি থাকে, তদানীন্তন যে সরকার, তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার, এই আরজিকরের মতো একটা ঘৃণ্য বর্বরচিত ঘটনা ঘটে যাওয়ার পরে যেখানে পুলিশ পোস্টিং ছিল, যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে টালা পুলিশ স্টেশন, এত কিছু থাকা সত্ত্বেও ওই বেলগাছিয়া থেকে ছোট হাতিতে আর বাইকে করে এসে সেই মব যেভাবে আরজিকরের প্রতিটা প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যে জায়গায় এই ক্রাইম, এই ঘৃণ্য বর্বরচিত নারকীয় ক্রাইম সংগঠিত হয়েছিল, সেই জায়গাটাকে পুরো তছনছ করে দিয়ে গেল। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির পুলিশ, কেউ বেলগাছিয়া ব্রিজের পাশে দাঁড়িয়ে খৈনি ডলছিল, কেউ উল্টো দিকের গুমটিতে সিগারেট ফুঁকছিল। আমরা দেখেছি, আমি দেখেছি বলেই বলছি, আমাদের চোখের সামনে হয়েছে এগুলো। ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়েছিল, আর সেই টিম যখন সেই ব্যারিকেডকে টেনে হেঁচড়ে ফেলে দিল, মনে হচ্ছিল যেন
পুলিশ চাইছিলই ওরে বাবা তাড়াতাড়ি এসে ব্যারিকেডটাকে তুলে ফেলে তোরা ভিতরে ঢুকে তাণ্ডবটা করে দিয়ে যা। আর তাতে যেটা হয়েছিল যে ভিতরের ওই অকুস্থলের সমস্ত এভিডেন্স, এগুলো তো বারবার টিভির পর্দাতেই উঠে এসেছে, পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে সমস্ত এভিডেন্স তছনছ হয়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কি বলেছেন তাতে আমি 1 মিনিট পরে আসছি। কিন্তু তদানীন্তন সরকারের চিফ হুইপ পানিহাটির বড় বাড়ির বড়বাবু নান্টু বাবু নির্মল ঘোষ টালা থেকে অভয়া বোনের ওই নশ্বর দেহ ছিনিয়ে নিয়ে গিয়ে পানিহাটিতে তার বাড়ির সামনে দিয়ে ঘুরিয়ে কি ক্ষণিকের দ্রুততায় ওই সোদপুরের ওই শ্মশানের চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যার দোসর ছিল এই সঞ্জীব এবং আরেকজন আমার নামটা মনে পড়ছে না, সোমনাথ। এরা দুজন তার সহকারী হয়েছিল। তার মা, আমাদের অভয়া বোনের মা, হাহুতাশ করে রাস্তায় আছাড়ি পিছিরি হয়ে কাঁদছিল যে আমার মেয়েটাকে অন্তত একবার শেষ দেখা দেখতে দেওয়া হোক। কিন্তু ওই যে নান্টুবাবু দাঁড়িয়ে রয়েছে, আপনাদের চ্যানেলে দেখাচ্ছেন, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, ওই পুরো আপাদমস্তক মানুষটা অভয়ার রক্তে রাঙা, তার বাবা মাকে শেষ দেখাটুকু দেখতে দেয়নি। এবং আমরা জানি ক্রাইমের সবচেয়ে বড়, এই ধরনের ক্রাইমের সবচেয়ে বড় এভিডেন্সিয়ারি ভ্যালু ক্যারি করে বডি। মানে খুব দুর্ভাগ্যজনক এই কথাটা বলতে লাগে, যে বডি কথাটা বলতে, যে একটা মানে জীবন্ত মানুষ তাকে বর্বরচিতভাবে যখন একটা বডিতে রূপান্তর করে দেয় এই পশুরা, আর এই নান্টু ঘোষের মতো পাশবিক প্রকৃতির লোকেরা সেটাকে যখন কভার আপ করার চেষ্টা করে, আর তাদের দিদিমণি যখন তাদের পিঠ থাপথাপিয়ে বলে ওয়েলডান নান্টু, তখন সত্যি পশ্চিমবঙ্গের বুকে রাজনীতির জগতের লোক হিসাবে নিজের পরিচয় দিতে কোথাও যেন একটা সত্যি লজ্জা হয়। এবার মুখ্যমন্ত্রীর কথায় আসি। বিগত সরকারের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছিল, সিবিআই হয়েছে, তদন্ত হয়েছে, তদন্তে কি বেরোচ্ছে, এভিডেন্স কি নেই, কি আছে, এগুলো তো পরবর্তী সময় সামনে আসবেই। কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রথম সুযোগে আইডেন্টিফাই করেছেন এই যে বডি লোপাটের ঘটনা। বডি লোপাট মানে এভিডেন্স ট্যাম্পার করা, এভিডেন্স সাপ্রেস করা। তিনি কিন্তু সেই জায়গাটা খুব পরিষ্কারভাবে আইডেন্টিফাই করে সেই বিষয় কিন্তু তদন্ত ইনিশিয়েট করে দিয়েছেন। এবং যে মুহূর্তে এটা হয়েছে, নান্টুবাবু পিন্টু সেজে তীর্থ করতে বেরিয়ে গেছেন। উনি যদি দোষী না হবেন, ওনার যদি হাতই কোনো কিছুতে না থাকতো, এই কিছুদিন আগে পর্যন্তও তো বলছিলেন, আমার মনে আছে টিভির পর্দায় বড় গলা করে বলছিলেন, আমাকে যে কেউ ডাকুক আমি ফেস করতে রাজি আছি, আমি যে কোনো তদন্ত কমিটির সামনে বসবো। তা ল্যাজ গুটিয়ে উড়িষ্যায় গিয়ে কি করছিলেন? উড়িষ্যায় গিয়ে লুকিয়ে বসেছিলেন কেন? উনিও জানেন যে ঘটনা। আজকে আমার খুব খারাপ লাগে, একটু আগে অন্য একটি চ্যানেল ওনার বাড়ির কোনো সদস্যকে ধরেছিল, তাকে যে প্রশ্নগুলো করছিল সেই ভদ্রমহিলা উত্তর দিচ্ছিলেন। সত্যিই তো এই নান্টু বাবুর পাপের দায় তার পরিবারের লোককে কেন ভোগ করতে হচ্ছে? তার পরিবারের লোককে আজকে লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে, সারা পৃথিবীর সামনে ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে যে তিনি কেন পালিয়ে গেছিলেন। দোষী গ্রেপ্তার হবে, এটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন, এবং তদন্ত ঘোষণা করার 1 সপ্তাহও যায়নি। 9 তারিখ পানিহাটিতে লোকসংস্কৃতি ভবনে দাঁড়িয়ে অভয়ার মার সামনে খোলা গলায় বলেছিলেন উনি অভয়াকে ভোলেননি, উনি অভয়াকে ভোলেননি, উনি অভয়াকে ভোলেননি। এবং সত্যি যে ভোলেননি সেটা দেখা গেল উড়িষ্যা থেকে নান্টুবাবু গ্রেপ্তার। এবার যত নান্টুবাবুর সাথে কথাবার্তা হবে, আলাপচারিতা হবে, যত উনি মুখ খুলবেন, আস্তে 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 যে জায়গাগুলো মিসিং লিঙ্ক ছিল, উনিই তো সবচেয়ে বড় পালের গোদা এই এভিডেন্স কভার আপ করার, আস্তে আস্তে বেরিয়ে আসবে। এবং আমি অত্যন্তভাবে আশাবাদী খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মানুষ যে অভয়ার বিচারের কথা মাথায় রেখে ভারতীয় জনতা পার্টির পাশে 2026-এর বিধানসভার নির্বাচনে 2 হাত ভরে আশীর্বাদের ঝুলি এগিয়ে দিয়েছেন, তার সম্মান মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার রাখবে। আচ্ছা, এখানে খানিকটা ওই ব্যাক ক্যালকুলেশনের মতো ব্যাপার হবে, মানে ডিরেক্ট মার্ডার কেসের ইনভেস্টিগেশন সেখানে স্কোপ নেই, বরঞ্চ এই যে বডি লোপাট, এখান থেকে একটা ব্যাক ক্যালকুলেশন করে
মূল মাথাকে, দেখুন নির্মল ঘোষ বা নান্টু ঘোষ, তিনি কি মূল মাথা, নাকি নির্মল ঘোষকে কেউ নির্দেশ দিয়েছিল এবং নির্মল ঘোষ সেই নির্দেশ পেয়ে সোমনাথ এবং সঞ্জীব বাবুদের মতো লোকদেরকে দিয়ে সেই কাজটা করিয়েছিলেন? আমার প্রদীপ্তদের কাছে অত্যন্ত পরিষ্কার একটা জায়গা আমি জানতে চাই। এর আগে আমাদের গৌরব হয়তো একটু পরেই বলবে, সেটা হচ্ছে আপনি জানেন, দেখেছেন, আনিস খাঁর মৃত্যুর তদন্ত করতে গিয়ে যেহেতু সে মুসলিম, তার দেহ কবরে ছিল, কোর্টের নির্দেশে সেই দেহ তুলে এনে পরবর্তীকালে আবার ফার্দার পোস্টমর্টেম করা হচ্ছে। হিন্দু রীতিতে সেই রীতি নেই, দেহ পুড়িয়ে ফেলতে হয়, কিন্তু একটা অপশন ছিল, সেটা হচ্ছে দেহকে প্রিজার্ভ করে রাখা। কলকাতা এবং কলকাতা শহরের উপকণ্ঠে একাধিক সরকারি এবং বেসরকারি জায়গা আছে, দেহকে প্রিজার্ভ করে রাখা যায়। যখন একদিকে বামেরা রাস্তা আটকাচ্ছে, দেহ আটকাচ্ছে, মীনাক্ষীরা রাস্তা আটকাচ্ছে, অন্যদিকে সজল ঘোষ, অগ্নিমিত্রা পালেরা যখন রাস্তা আটকাচ্ছে, একটা প্রতিরোধ তৈরি হয়েছে যে নিয়ে যাবেন না। সেখানে সরকার অতি দ্রুততা দেখিয়ে কেন দেহ ডিসপোজ করে দেওয়ার ব্যবস্থা করেছিল? প্রদীপ্ত আজকে শ্মশানের একজন কর্মী বলছেন যে লোকজন কম, পুলিশ আর র্যাব টোটাল শ্মশানকে ঘিরে রেখেছিল। এই যে প্রিকশনগুলো, কারণ উনি তো ভিভিআইপি বা কোনো মন্ত্রী বা বিরাট কেউ নয়। 3 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ দাদা, 3 নম্বর থেকে 1 হ্যাঁ, নম্বরে নিয়ে আসা এই হয়েছে। স্টেপ জাম্পটা তো আমরা পরিষ্কার, কিন্তু আজকে এই যে শ্মশানের কর্মীর সঙ্গে আমার প্রতিনিধি কথা বলছেন, লোকজন নেই মৃতদের সঙ্গে, গিজ গিজ করছে পুলিশ, এবং সেই পুলিশের মধ্যে ঊর্ধ্বতর মানে একতারাযুক্ত পুলিশ রয়েছেন, হ্যাঁ, মানে হায়ারার্কির পুলিশ অফিসার রয়েছেন, শুধুমাত্র কনস্টেবল নয়। এই যে অতিরিক্ত নিরাপত্তা আপনারা নিলেন, আর আমার আজও কানের মধ্যে প্রদীপ্ত একটা কথা খচখচ করছে, কাদম্বিনীর মা বলেছিলেন যে আমরা টালা থানায় বসে রয়েছি, আমাদেরকে না জানিয়ে দেহ নিয়ে দ্রুততার সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে গেছে সঞ্জীব মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল। এটা কেন হয়েছিল?